আমাদের এক কথাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল। কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি। উত্তপ্ত ছাত্রদের আন্দোলনে এবার আওয়াজ উঠেছে সরকার পতনের। ছাত্রদের তোপের মুখে নড়বড়ে হয়ে উঠেছে আওয়ামী লীগের সাম্রাজ্য। দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি কি চান? আপনি কি বাংলাদেশের সরকারের পরিবর্তন চান নাকি চান না? আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। ছাত্রদের আন্দোলন এতটাই জটিল হয়ে উঠেছে, এখন যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সংকটময় সময়ে কাছের অনেক এমপি মন্ত্রীকেও পাশে পাচ্ছেন না শেখ হাসিনা। এরই মধ্যে খবর শোনা যাচ্ছে 1 ডজনেরও বেশি এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, গত 15 জুলাই মধ্যরাতে পরিবারের 5 সদস্যকে নিয়ে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এর একদিন পর 16 জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি 26 জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে দুবাই যান কুমিল্লা 11 আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, 16 জুলাই পরিবারের 4 সদস্য নিয়ে মালয়েশিয়ায় যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী। এদিন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের 4 সদস্য নিয়ে যান সিঙ্গাপুরে এবং কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন যান চীনে। এখানেই শেষ নয়, 17 জুলাই রাত 1:11 হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের কাছে যান চট্টগ্রামের 1 আসনের এমপি মাহবুবুর রহমান। ঢাকা 5 আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল ছিলেন ভারত সফরে। 27 জুলাই দুবাই গেছেন ভোলা 4 আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এদিকে 29 জুলাই দুপুর 12:40 নভো এয়ারের একটি ফ্লাইটে পরিবারের 1 সদস্যকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন যশোর 3 আসনের এমপি কাজী নাবিল আহমেদ। নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান ব্যাংকক গেছেন গত 26 জুলাই। 18 জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান চাঁদপুর 4 আসনের এমপি শফিকুর রহমান। পরিবারের 3 সদস্যকে নিয়ে 28 জুলাই সিঙ্গাপুর গেছেন কুমিল্লা 3 আসনের এমপি জাহাঙ্গীর আলম। 18 জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপি। বর্তমান সময়ে ছাত্রদের এই আন্দোলন মনে করিয়ে দেয় 90 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা, যে আন্দোলন প্রথম সূচনা করেছিল ছাত্ররা। আর ছাত্রদের ওই আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তৎকালীন স্বৈরাচারী শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই ঘটনার 34 বছর পর আবারও পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। শেখ হাসিনার পতনের জন্য এবার রাস্তায় নেমেছে ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের সাধারণ জনগণ। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো। বন্ধুরা, এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে। এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র। আমাদের নেতারা আলোচনা করছেন, আমাদের সমন্বয়করা আলোচনা করছেন, তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে, কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেটাও তারুণ্য বলে দেবে। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের লাশের উপর দিয়ে আলোচনা হয় না। ইতিহাসের এক একটা মোড় থাকে, দেয়ালের লিখন থাকে। আপনাদের বলতে চাই, যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন, দেয়ালের লিখন পড়ুন, সেখানে আপনার পতন লেখা আছে। 1982 সালের 24 মার্চ একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এরশাদ। সারা দেশে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। ক্ষমতায় বসেই সারা দেশে সামরিক আইন জারি করেন এরশাদ। রাস্তার মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশের পাহারা বসিয়ে দেন তিনি। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, ধরপাকড় আর মত প্রকাশের স্বাধীনতা ছিল না তখন, যেমনটা বর্তমানেও আমরা দেখছি। বিশ্ববিদ্যালয় থেকে টেনে হেঁচড়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে পুলিশ। সরকারের মতের অমিল হলে হয়ে যায় রাজাকার, দেশদ্রোহী। এরপর তুলে নিয়ে গিয়ে রিমান্ডের নামে পাশবিক নির্যাতন করা হচ্ছে। তবে নির্যাতিতরা স্বপ্ন দেখছে
একদিনের অবসান হবে, যেমনটা হয়েছিল স্বৈরাচারী এরশাদের। পতন অলরেডি হয়ে গেছে। প্রশাসনের মধ্যে আলোচনা চলছে, সময় আপনারা জনগণকে নিয়ে রাস্তায় দেখেন 90% পতন হয়ে গেছে। 90% পতন হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে থাকে, প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। আর মাত্র অল্প কিছু 10% ধাক্কা দরকার, আর 10% ধাক্কা দরকার, তাহলে সরকার শেষ। অমানবিক নির্যাতন হচ্ছে, ঝুলাইয়া, চোখ বাইদা, পাও বাইদা, চোখ বাইদা, হাইকোর্টের যে নির্দেশনা সেটাও মানা হয় না, অমানবিক নির্যাতন করা হয়। তারপরেও সবার মনোবল শক্ত আছে। আমাদের কথা এটা, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইতে হবে। আমরা ভিতরে থাকলে আমরা 1983 ও 1984 সালে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে উঠেছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ। ওই সময় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিলে সেনাবাহিনীর গুলিতে জাফর জয়নাল, কাঞ্চন, দীপালি সাহা সহ অনেক ছাত্রছাত্রী নিহত হয়। তখন থেকেই এরশাদের বিরুদ্ধে লাগাতার ছাত্র আন্দোলন শুরু হয়, যেমনটা হচ্ছে বর্তমানেও। বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটি শান্তিপ্রিয় আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া আবু সাঈদের মৃত্যু যেন কাল হয়ে উঠেছে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের। একটা হত্যাকাণ্ড থেকে বাড়তে বাড়তে সরকারি হিসাব মতে 170 থেকে 200 জন শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিয়েছে প্রশাসন। তবে আন্দোলনকারীদের দাবি নিহতদের সংখ্যা আরও বেশি হবে। আর বিপুল পরিমাণ শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের পর কোটা আন্দোলন হয়ে গেছে এখন সরকার পতনের আন্দোলন। শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিলোপ করতে হবে। এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের স্বৈরতন্ত্র, কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে। সেই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। ছাত্রদের এমন দাবির মুখে শেখ হাসিনা কতক্ষণ টিকে থাকতে পারে তা হয়তো সময় বলে দেবে। তবে জেনারেল এরশাদ ছাত্রদের আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তখন। এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমাপ্ত ঘটে 1990 সালের 6 ডিসেম্বর। 1990 সালের 10 অক্টোবর জিহাদ নামে একজন ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করে। সেই মৃত জিহাদের লাশকে কেন্দ্র করে সারা দেশের ছাত্ররা একত্রিত হয়ে ঐক্য তৈরি করে। সর্বদলীয় ছাত্রদের ঐক্যের সাথে দেশের জনগণও অংশগ্রহণ করে, আর তখন তা গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নেয়। বর্তমানেও একই পরিস্থিতি আবারও বাংলাদেশে হচ্ছে। গেল কয়েকদিনে দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় ছাত্রদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, আইনজীবী, অভিনয়শিল্পী, দিনমজুর সহ সব শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকাকালীন বর্তমানের সবচেয়ে খারাপ সময় পার করছে আওয়ামী লীগ। আর এই সংকট কাটিয়ে ওঠার মতো কোনো কার্যকরী সমাধানও নেই সরকারের হাতে। তাই বলা চলে ছাত্রদের এই আন্দোলন হয়তো বাংলাদেশের রাজনীতির পরিবর্তন নিয়ে আসবে। দর্শক, আপনারা কি চান? আপনারা কি বাংলাদেশে সরকারের পরিবর্তন চান? আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন।